ফরিদ ভাই, আপনার কাছে একটা বিষয়, গতকালকে সেনাবাহিনী প্রধান সাভার ক্যান্টনমেন্টে উনি বলেছেন সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে। সেনাবাহিনী কেন জনগণের পক্ষে নাই? শোনেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বাংলাদেশের সেনাবাহিনী শুনেন, সবসময় বাংলাদেশ আর পাকিস্তানের সেনাবাহিনী ভোটের বিরুদ্ধে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এসে গেছি, আপনাদের খালু শ্বশুর, আপনাদের মেয়ের জামাই, আপনাদের খালু, আপনাদের ভাতিজা চলে আসছি বলে। আবার সেনাবাহিনী এর 7-9 বছর ছিল। আবার এইখানে সেনাবাহিনী কি করেছে 5ই আগস্ট জুলাই সন্ত্রাসীদের সাথে আমরা দেখেছি। তো সেনাবাহিনী কবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল? বিপ্লবী করার জায়গা হয় না, এই আর কি করার জায়গা হয় না। যারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত বা রাজনীতির সাথে সম্পৃক্ত একটা মানুষ আমাকে বললেন, যিনি এমনকি বিএনপির লোক বলুক সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে বলুক। আপনি খেয়াল করেন, জামাত কিন্তু বলেছিল যে বাংলাদেশে 2টা সংগঠন আছে যারা দেশপ্রেমিক, একটা হলো জামাত আর হলো সেনাবাহিনী। মানে বুঝতে পারছেন তো, চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি। কি সুন্দর মিল দেখছেন তো। মানে বোঝা গেল বাংলাদেশে জামাতে ইসলাম আর সেনাবাহিনী ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে আবার বিশ্বাস করতে হবে। মানে শিয়ালে মুরগির পক্ষে, শিয়ালে মুরগের পক্ষে, এটা আমার বিশ্বাস করতে হবে। তাহলে বুঝে আজকে দেশের এই অবস্থা। যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী তো আছেই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও মানুষের বাড়ি ভাঙ্গে, মানুষের গাড়ি ভাঙ্গে, রেপ হচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে কিরকম অগণিত রেপ হচ্ছে? সরাসরি গুলি করে মেরে ফেলে পত্রিকা অফিস পুড়ে দেয়, মানুষকে কথা বলতে দেয় না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা বুঝি গণতন্ত্রের পক্ষে। আর হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র প্রেমী হয়ে গেল কেন? তাহলে বলেন, আমাকে নিরাপত্তা দিতে, আমি ইলেকশন করি, বলেন তো দেখি, দেয় কিনা? বলেন আওয়ামী লীগের যাবেন, আমি তো আওয়ামী লীগ করি না, তাই না? আমি তো আওয়ামী লীগ করি না। তাহলে বলেন আমি শেখ ফরিদ স্বতন্ত্র ইলেকশন করি, দেখি দেয় কিনা? কেন ভয় কিসের? এত গণতন্ত্র প্রেমী আওয়ামী লীগকে তো দেয় না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে একটা লোককে নির্বাচন করতে দিতেছে, তারা এরা গণতন্ত্রের পক্ষে থাকলে 32 নম্বর বাড়ি ভাঙ্গে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে সংবিধান নিয়ে তেরিবেরি করে কেমনে? এরা 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 গণতন্ত্রের পক্ষে থাকলে মুক্তিযুদ্ধ নিয়ে এই সমস্ত কথা বলে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাদ যায় কেমনে? এরা পক্ষে থাকলে বাংলাদেশের আইন শৃঙ্খলার এত অবনতি কেন? আমি আপনাকে বলি, এ পর্যন্ত বাংলাদেশের একটা লোক বলতে পারবে যে বর্তমান সরকারের সময়, তথাকথিত এনজিও গ্রাম আদম ব্যবহার সরকারের সময় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সবচেয়ে খারাপ সরকারের সময় এরকম ছিল কিনা? কোন আমলে এত খারাপ পরিস্থিতি ছিল না। এটা তো আমাদের চোখে দেখা জিনিস। জামাতিরা যে মিথ্যুক, সেনাবাহিনী যে বদমাইশ। আমি তো বলেছি মোল্লা আর মিলিটারি বাংলাদেশের কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। মোল্লা আর মিলিটারি, আমি স্ট্রেট বলি, আমি একেবারে, আমি তো শাসলালো ওই কে আমারে পছন্দ করলো কে করলো না, ইট ডাজন্ট ম্যাটার। আমি ডক্টর হুমায়ুন আজাদের সেলা, সোজা ভাষায় বলি। তিনি বলেছেন সমালোচনা করো, আসমানের উপর হয়ে আর জমিনের নিচে হই, সমালোচনা করতে হবে। যদি দেশের মঙ্গল চাও, জনগণের মঙ্গল চাও, মানুষের মঙ্গল চাও, মানবতার মঙ্গল চাও, সমালোচনা করতে হবে, জারি রাখতে হবে। আমি বলেছি স্পষ্ট, মোল্লা আর মিলিটারি, স্পষ্ট বলেছি, বারবার বলেছি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। সুরত ভাই, আপনি একটা মিডিয়াতে দেখলাম যে ফালানি যে মেয়েটা যে বর্ডারে মারা গিয়েছিল, ফালানির ভাই বিজেপিতে জয়েন করছে, বর্ডার সিকিউরিটি গার্ডে জয়েন করছে। নিউজটা হচ্ছে ফালানির ভাই শপথ নিয়েছে যে দেশ ও সীমান্ত রক্ষা করবে যে কোনো মূল্যে। বিজেপির কোন সদস্য দেশ সীমান্ত রক্ষা করবে না এমন কোন সদস্য আছে বিজেপিতে? না আলাদা শপথ? এইটা আলাদা শপথ, এটা তার তো বলতে শপথ তো নিতেই হয়। শপথ নিয়েছে হচ্ছে তার আলাদা, হচ্ছে ফালানির ভাই, তো সে হয়তো ভারতীয় কাউকে মেরে লটকায় রাখবে, ওই শপথটা। সস্তা তো অবশ্যই না, সস্তা অবশ্যই না। যে শুরুতেই বলছেন না যে আসিফ নজরুল ভারত ক্রিকেট খেলা, তো বিষয়টা আওয়ামী লীগের পেতানি খাওয়ানোর জন্য বৈশাখ সালার বেটা আসো তুমি তোমার দেখাই দিব। সেগুলো এখন কিন্তু যে সুইজারল্যান্ডে কোন জায়গায় খাইছিল দাওয়া, বিদেশ যায় না, কিন্তু একটাও বিদেশ যায় না। বুঝছেন, শফিককে খাইছিল, শফিকের দৌড় তো দেখেন নাই ভাই, আমি তো ভিডিও তো দেখছি। শুধু এরা দেশেও কিন্তু এরা দেখবেন ঢাকা শহর ছাড়ে না, কিন্তু ঢাকা শহর কিন্তু ছাড়তেছে না। এই যে
বিদেশে তো দূরের কথা, নিজের শ্বশুর বাড়িও তো যায় না কেউ, শ্বশুর বাড়িও তো যায় না। জানে ওরা গেলে কি অবস্থাটা হবে। এই যে দেশে 12 বাজাইছে, এত খারাপ খারাপ বলেন কি ভাই দেশের অবস্থা। আমি তো মনে করি রে ভাই, এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে একমাত্র শেখ হাসিনা তারা এই দেশ রক্ষা করতে পারবে। এই যে বিএনপি ক্ষমতা যাইতে চায়, আমার তো মনে হয় যে আমাদের উচিত হলো বিএনপি দেওয়া। এমন অবস্থা দেশটাকে নিয়ে গেছে। এই যে সন্দিহান হয়ে গেছে বিএনপি, এখনই বুঝতেছে। ইলেকশন কমিশনে গিয়ে বলছে যে ব্যালট পেপারে একটা দলের বাড়ি ভাই, আমি কথাটা বুঝছি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জামাতকে সিরিয়ালে আগে রাখা হয়েছে। এই যে এত মেটিকুলাস প্ল্যান করে, কিন্তু এইবার এসে মনে হচ্ছে জামাত মেটিকুলাস প্ল্যান ভুল করতেছে। কারণ দেশের যে অবস্থা, এই যে মব কালচার সৃষ্টি করছে, এইটা তো বিএনপির তারেকের বাপ জিয়াউর রহমান যে উঠে আসে খবর থেকে সামলাইতে পারবে না। খালেদা যে তোলো কোটি লক্ষ কোটি মানুষ, তারাও খালেদা যে ভাবির সন্তান বলে খালেদা যে সন্তান দেখে না ভাই, আমি তো বুঝতে পারতেছি না। আমি ভাবির সন্তান বলে এটা সামলাইতে পারবো না। এই যে অর্থনৈতিক যে বিপর্যয়টা হয়েছে, আইন শৃঙ্খলা, এটা বিএনপির পক্ষে কি সমাধান দেওয়া সম্ভব? এটা সম্ভব? বিএনপি তো রোগী নির্ণয় করতে পারবে না। আমাদের উচিত ছিল এইবার যা আরামদাদা ক্ষমতায় গিয়া একেবারে পতন ঘটা। জামাত সেটা ওই যে ষড়যন্ত্র করতে করতে জামাত নিজেরাই ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। এখন এত বেশি চালাকি করতে গিয়ে, এই যে সবাই নিয়ে জুট করছে, এখন বুঝতেছে যে চরমুনাই পীরে তারা কি বাসটা দিবে। বুঝতে জামাত ষড়যন্ত্র করতে, এই যে আমরা ষড়যন্ত্র করতে করতে এমন অবস্থা পড়ছে, 24 দিন হয়ে গেছে উদিচির অফিসে সরকারের পক্ষ থেকে কেউ যায় নাই। ষড়যন্ত্র করতে করতে আমরা এমন অবস্থা হয়েছে, নিজেরাই ষড়যন্ত্রের মধ্যে মান্না ষড়যন্ত্র করতে, সবগুলো ষড়যন্ত্র। আপনি যদি ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র আপনি করবেনই। আর এই যে মোল্লা মিলিটারির কথা বললেন না, মোল্লা মিলিটারি ভাই, এইটার উপরে বঙ্গবন্ধু কিন্তু বড় একটা জিনিস আমাদের এখানে শিক্ষা আছে। আমি একটা পড় দিয়ে ছোট্ট করে, আপনি দেখছেন কিনা, আওয়ামী লীগ নেতাদের দীর্ঘদিন শিক্ষা সফরের প্রয়োজন আছে। আমি বলবো এটা কথা করে, কয়েকটা কথা বলে একটু সময় দেন আমাদের। বঙ্গবন্ধুর সারা জীবন রাজনীতি ছিল ধর্ম নিরপেক্ষ এবং মোল্লাদের বিরুদ্ধে এবং মিলিটারির বিরুদ্ধে। পাকিস্তানি কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে ছিল। লড়াই করে কিন্তু বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে। সেইটা আমরা আমাদের মধ্যে নাই। আমরা করলাম কি, মাথায় টুপি দিলাম। বঙ্গবন্ধু কোন ধর্ম নিরপেক্ষ মুসলমান ছিলেন না, বঙ্গবন্ধু চেয়ে বড় মুসলমান কেউ ছিল না। বঙ্গবন্ধু কোনদিন বিসমিল্লাহির রহমান বলে বক্তৃতা শুরু করেন। ভোটের জন্য আমরা বিসমিল্লাহির রহমান বলেছি। আমরা হেফাজতকে প্রশ্রয় দিয়েছি জামাতকে ইয়ে করার জন্য। কাল সাপ কোনোদিন পুষলে আপনার কাজ হয় না। কাল সাপ এরা রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে, সে এটা আপনি বদলাইবেন কি করে? এই ভুলটা আমরা করি নাই, করেছি। আমার তুফাইল আহমদের মতো মানুষকে আমি দেখেছি পার্লামেন্টে উনি বিসমিল্লাহ করে বক্তৃতা করতে। বঙ্গবন্ধু ভোটের জন্য রাজনীতি, ভোটের জন্য রাজনীতি করবে, কিন্তু বঙ্গবন্ধু ভোটের জন্য আদর্শ আমরা হয়ে গিয়েছিলাম। আজকের খেসাটা আমাকে দিতে হচ্ছে। সেই জায়গায় আমাদের আর দীর্ঘদিন শিক্ষা সফরের প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ সুরজ ভাই। আমরা শেষ করবো। ফরিদ ভাই, আপনি একটু শেষ করবেন। উনি যে ভোটের জন্য ধর্মের ব্যবহার, আপনি খেয়াল করবেন, আপনার ভাবির পোলেরা কিন্তু ওই সার্জিস নাসির পাটোয়ারি। আমি একটু যোগ করে শেষ করি, একটু যোগ করে শেষ করি। শেখ হাসিনা যে কথা কেন পারবেন, শেখ হাসিনা এই দেশটিকে ভালোবাসেন, এই দেশের মানুষকে জানেন, এই দেশের রোগটা উনি জানেন। রোগ আপনি যদি ধরতে না পারেন, আপনি ওষুধ দিতে পারবেন। এবং শেখ হাসিনাই পারেন এই বেসটাকে ঠিক করতে, আর কেউ করতে পারবে। জি ভাই, আপনি যেটা বললেন, আমার যেটা বললেন, সার্জিস, মলম, আক্তার, ফাক্তার, মানে এদের টুপি দেখে আমার খুব মজা লাগছে। বুঝতে পারছেন? মানে এরা টুপি আসলে ইউনুসও কিন্তু এরা পড়ছে গোল টুপি, আর এদের দাদা পড়ছে হলো চোখা টুপি, কিস্তি সাদা টুপি। মানে মিলটা দেখছেন তো? মানে ইলেকশন টুপি পরা শুরু, আসলে টুপি পরা নাই, টুপি পরাইতে চাইতেছে। আমি যে প্রশ্নটা সুজাত মঞ্জুর সাহেবকে করেছিলেন, আমি ওটা নিয়ে 30 সেকেন্ড একটু বলবো। সেটা হলো, ফেলানির ভাইরে যে চাকরি দিল, সে নাকি আলাদা শপথ নিচে বর্ডার রক্ষা করবে। তো বার্মাতে যায় না কেন? ওই যে বার্মা সীমান্তে যে গোলাগুলো যায় না কেন? রসাটার এত মরুদনে যায় না কেন? ও ভারত নাম শুনে জোশ আসে।
ভারত নাম শুনলে খুব জোশ আসে। ওইখানে কালকে যে গোলাগুলি করলো, পরশুদিন এই যে একজন শিশুকে পুলিশে কেউ বলে মারা গেছে, কেউ বলে আইসিউতে, ওনে যায় না কেন? ফেলানির বাইরে না পাঠান, ফেলানির ভাই না শুধু, যারা ফেলানির নিয়ে শাহবাগে লাফালাফি সিকরা সিকরি কুদাকুদি করে আওয়ামী লীগের আমাদের, এদের আর যায় না কেন বার্মা সীমান্তে? বার্মা বিরুদ্ধে জেহাদ করে না কেন? এখানে গজায় বার্মা করে না কেন? এত মুরত আমরা এগুলা জোর বুঝি, ভণ্ডামিটা বুঝি। অর্থাৎ তাদের বেদনা, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, এই বেদনা তারা বলতে পারে না। ওই মুরগি চোর, গরু চোর সীমান্তে গিয়ে মারা যাবে, তেল চোরা, চিনি চোরা, এদেরকে যায় চাকরি দিবেন বিডিআর এর, তাদের আত্মীয় স্বজন ফাইজলেমি করার আর জায়গা পান না। এগুলো বিটলেমি আমরা তো বুঝি কিছুটা নাকি? এই বিটলেমি তো আমরা বুঝি, এই জন্যই কিন্তু এই দেশের অবস্থা। প্রস্তাব যদি করে পাহাড়ে বৈশা সবগুলো না, এটা আমাকে বলেছে, সেনাবাহিনী ঠিক নেই। এটা আমাকে একজন ভারতীয় বলেছে যে ভারতের নারীরা যদি পেশাব শুরু করে বাংলাদেশে বন্যা হয়ে যাবে। এই কথাটা আমি বলতে চাই নাই, কারণ এটা আমার লজ্জার। তারপর বলছে ভারতের নারীরা যদি পেশাব শুরু করে সীমান্তে বন্যা হবে, কিছু করতে পারবো না, প্রস্তাব করে শেষ করে দিবে। জি, তাহলে এরা বর্ডারে যাবে ফেলানির। তাহলে বাংলাদেশে তো প্রতিদিনই তো 5 জন করে নাকি মারা যায়, গরু চুরি করতে গিয়ে, মুরগি চুরি করতে গিয়ে, চিনি চুরি করতে গিয়ে, ফেন্সিল আনতে গিয়ে। সবগুলো বাইরে চাকরি দিবে, দেখ না কেন? বিজেপিতে চাকরি দেখ, আমরা চাই ওগুলোর দেখ, তাড়াতাড়ি দেখ, এটা বিডিআর রক্ষা করো। ওই ফেলানির ভাই আরো বেশি চোরা কারবারি করবে, ভারতের টাকাবে, ওইলে আমরা জানি। ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি গরু চুরি করবে, ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি শাড়ি চুরি করে না বাংলাদেশে বেচবে, ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি চিনি আইনে বাংলাদেশে বেচবে। আপনি লিখে রাখেন আমার কথা। আমার কথা যদি সত্য, আমি চাই আওয়ামী লীগ ক্ষমতা চাকরি না যায়, আমি প্রুভ করে দিব, আমি গিয়ে ধরে দেখিয়ে দিব এই যে চিনির চুরির ভাগা নিচে ফেলানির ভাই। আমরা আর ফেলানির যারা যে নাইলে ক্ষেত্রে বিয়ে শেখায়, সেইভাবে যারা ফেলানির ভাই, সিংকুবাম মিঙ্কুবাম হুজুর মুজুর মোল্লা চরমনাই, এরা তো ফাল পারে ভারতের জিনিস নাই কেন? ভারতে ক্রিকেট খেলতে যাবে না, আমার আম্পায়ার পাঠায়। বিটলামির একটা সীমা আছে। ভারতের এত কিছু খারাপ, ভারতের পিএস ছাড়া চলে না। ভারতের এত কিছু খারাপ লাগে, জয়শঙ্কর সাহেব যখন আসছিলেন বিনা ভিসায় বাংলাদেশের আকাশপথ, তার কপ্টার নিয়ে, তার পরিবহন নিয়ে তিনি চলে আসলেন। একটা লোকের তো একটা বদবয় ত্যাগ করতে দেখলাম না, ভারত বিরোধী একটা স্লোগান দিতে তো দেখলাম না। আমার স্পষ্ট মনে আছে মতিয়া চৌধুরীর কাছে এটা শুনেছি। বদমাই বলে হাতি ত্যাগ করতে দেখলাম না, নোকালি ভাষায় হাতকে ফাঁদি বলে, পান বলে। জি জি জি, পান ওই পাখিবাদের গুলো হাতির এনে কত কিছু করতেছে, এরা করতে থাক। শুনেন মতিয়া চৌধুরীর কাছে হাদি হাদি নাকি পান, নোকালি ভাষায় পান বলে। আপনি সুজাত মনসুর, আপনি হয়তো এটা জানবেন, নিজের সাক্ষী আমার ধারণা। এখন যেটা বলবো, আপনার মনে আছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে ভারতের প্রধানমন্ত্রী এই দেশে আসছিল, সাথে সাথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যত আরবি ক্যালিওগ্রাফি সব সরাই ফেলছিল। এত ভারত বিরোধী জিয়াউর রহমান, সবচেয়ে বড় ভারত বিরোধী। ভারত যখন আসছিল তখন ক্যালিওগ্রাফি সরাই ফেলছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ওই মোল্লাদের কথায় এয়ারপোর্ট থেকে লালনের ভাস্কর্য সরাইছিলাম। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যাই হোক, আমার ভাবির পোলার নির্বাচন এই জন্য চায় না, কারণ যদি নির্বাচন হয়ে যায় বেকার হয়ে যাবে, আবার লোকাল বাসে চড়তে হবে, আবার মেসে থাকতে হবে, যদি তারা টাকাগুলো নিয়ে পালায় যাইতে না পারে। সেই জন্য পালাইবার তো পথ নাই রে ভাই। তো এরা, কারণ আমেরিকা তো সবাই নিবে না, আমরা দেখেছি। যাবে কোন দিকে ভাই? যাবে কোন দিকে? ইন্ডিয়া, স্থলে ইন্ডিয়া, জলে ইন্ডিয়া, আকাশে ইন্ডিয়া, যাবে জলে স্থলে অন্তরিক্ষে ইন্ডিয়া, ভারত। তবে তারা তখন বলবে কি জানেন, ফতোয়া দিবে যান বাঁচানো খরচ। দেখবেন এরা সব আওয়ামী লীগের যদি 10,000 পালায় থাকে, তাহলে এই জামাত বিএনপির 1 লক্ষ লোক মিনিমাম পালাবে ভারতে। লিখে রাখেন আমার কথা, এটা হলো তাদের ভারত বিরোধিতা। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের জন্য। চমৎকার একটা আড্ডা হলো, এবং এই সময়টা দর্শকবৃন্দ, আমরা এই দুজনকে এত ব্যস্ত তারা এখন, তাদেরকে সময় পাওয়া অনেক কঠিন, কিন্তু এই সময়টা মনে হয় মাঝে মাঝে পেতে পারবো,